This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল অনেক কিছু বলার আছে, যেমন কচ্ছপ জলে ছিল হঠাৎ উড়ে গেল আকাশে, যেমন ছিল ডাস্টবিন হয়ে গেল ফুলের টব। এসব অনেক কিছু আপনাদের বলবো, কিন্তু তার আগে অধীর বাবুর কথা না বললেই নয়। দেখুন, তার মেজাজটাই আসল রাজা। তিনি কি এক পা এগিয়ে দুপা পিছোচ্ছেন? দিল্লিতে অধীর বাবু মেজাজ হারিয়েছেন দুদিন আগে, আমরা দেখিয়েছি, কারণ প্রাক্তন প্রদেশ সভাপতি সম্বোধনে। তারপরে তেড়ে ফুড়ে সাংবাদিক বৈঠক করলেন। তিনি ঢেকে রাখেননি হাইকমান্ডের ওপর তার রাগ, আর সেখানেই বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিল রাজনীতি। তৃণমূল আর বিজেপি দুজনেই বলছে অধীর চৌধুরীকে ওয়েলকাম। দেখুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপির পাশে দাঁড়ায়। শুধু অধীর চৌধুরী নয়, কংগ্রেস নয়, মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখুন, 5 বারের সাংসদ অধীর চৌধুরী ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েই হেরেছেন। বলেছেন ভোটের মেরুকরণে হেরেছেন, হারতে হয়েছে নবাগত ইউসুফ পাঠানের কাছে। কিন্তু ঝুমে জো পাঠানের মাঠে নামার আগেই তো চ্যালেঞ্জ ছুড়লেন গত নভেম্বরে। করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আসুন, আপনি নিজে আসুন বলেছিলেন গত বছর নভেম্বরে। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে। সামনে প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠান, আর নিয়ম করে প্রতিটি সভায় পাঠানের মুখে খেলা হবে। বিলকুল হবে, খেলা হবে, বিলকুল হবে। 2024-এর নির্বাচনে 4 জুন যেদিন রেজাল্ট হবে, অতি চালাকের গলায় দড়ির পরিণত অধীর চৌধুরীর জন্য অপেক্ষা করছে। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে, আর হিন্দু সমাজকে বলতে হবে যে তোমরা সব বিজেপিকে সমর্থন করো, লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও। বহরমপুরে ভোটের পরপরই কথাটা উঠল, অধীর চৌধুরী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদির কেন ইচ্ছা হবে আমার তো জানা নাই। মানলাম, ধরুন আমি হারবো, কিন্তু হারার সময় রাজ্যসভার সাংসদ হতে যাবো কেন হঠাৎ করে, সেটা তো আমার জানা নাই। এমন না হয় যে আগামী দিনে মোদিকে রাজ্যসভার সাংসদ হতে হয়, তাও তো হতে পারে যারা বলছে। আর 3, এগুলো বলার পিছনে কারণটা হচ্ছে কাউন্টিংয়ে একটা কারচুপি করার চেষ্টা করবে। সেদিন ফুঁসে উঠেছিলেন অধীর বাবু, কিন্তু শেষ রক্ষা হয়নি। হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত, কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। It is because the arrogance is not acceptable in some times, and he was not the Congressman, he is a BJP man. Now people defeated BJP. আমি বলেছিলাম, নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম, যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিব। শুনলেন তো, খোদ মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন। আর সেই তৃণমূলেরই বিধায়ক অপূর্ব সরকার অধীর চৌধুরীকে দলে ডাকছেন। একদা ডেভিড মানে এই অপূর্ব সরকার কংগ্রেস করতেন। তখন কংগ্রেসের অতীশ চন্দ্র সিনহার বিরুদ্ধে অপূর্ব সরকারকে ভোটে দাঁড় করিয়েছিলেন অধীর বাবু। হাত চিহ্নের পাল্টা নলকূপ চিহ্নে সেবার অপূর্ব সরকার জিতেছিলেন। সেদিনের সেই অধীর ঘনিষ্ঠ ডেভিড এখন তৃণমূলে। তিনি একসময় রাজনৈতিক গুরুকে তৃণমূলে আনতে চান।
আর অধীর বাবু বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সর্বদা চড়া সুর। সেই অধীর বাবুই তো বঙ্গে জোটের পথে কোট আনকোট স্পিড ব্রেকার। বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। ব্যাস। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है, दिस आर नेचुरल थिंग्स। रास्ते में कभी कभी स्पीड ब्रेकर आ जाते हैं, कभी कभी लाल बत्ती आ जाती है। জোট 190 থেকে 195 আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে। তার মানে বুঝতে পারছেন, এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। এখন কেন বলছে 315? দিদি এখন পা ধরবে রাহুল গান্ধীর, दीदी के राहुल गांधी पा धोरे बांचते হবে दीदी भाई। आदित्य चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है। व्यक्तिगत विद्वेष नहीं, हमार विरोधिता नैतिक विरोधिता। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। खारगे साहेब सभापति হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা সেটা সব সভাপতি বলে আমিও বলেছি, নানা মন্তব্যে খারাপ বলে গেছে আমার। কংগ্রেসে থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায় আর অধীর চৌধুরীর সম্পর্ক মধুর ছিল না। 1996 সাল বিধানসভার ভোটে অধীরকে প্রার্থী করেন সোমেন মিত্র। সেদিন সোমেন বাবুর তালিকায় ছিলেন শঙ্কর সিং, সুলতান আহমেদও। প্রতিবাদে সেদিন গলা চড়ান তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুযোগের সদ্ব্যবহার করতে কোনো কসুর রাখেননি অধীর চৌধুরী। ড্যাং ড্যাং করে জিতে পৌঁছেছিলেন বিধানসভায়। তারপর থেকেই তো রাজনীতির দুই পোড় খাওয়া নেতা আর নেত্রী দুই মেরুতে। দেখুন, পরবর্তীতে শঙ্কর সিং, সুলতান আহমেদ সবাই তৃণমূলেই নাম লেখান, এমনকি খোদ সোমেন মিত্র। সেদিনের অধীরকে এখন তৃণমূলে আনতে চান অপূর্ব সরকার। দলে আসার প্রস্তাব দিচ্ছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। কি বুঝলেন? বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই, হয়তো পার্টি মনে ঠিক করে গেছে। নয় কংগ্রেস নয়, মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং পার্টি। কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না। বাংলায় বিজেপি নিজের দলটাকে ঠিক করুক। ওনার দলে কোন বিজেপির কথা বলছেন আমি বলতে পারবো না। শুভেন্দু বাবুর বিজেপি নাকি দিলীপ বাবুর বিজেপি নাকি সুকান্ত বাবুর বিজেপি, সেটা আগে ঠিক করুক। হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপির পাশে দাঁড়ান। পথটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতো যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। আমি নিশ্চয় বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু তারা চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। রাজনীতির কথা অনেক হলো, এবার ওই কচ্ছপ, খরগোশ, সজারু এদের কথা বলি। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসচারু। কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে, বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। এ তো সুকুমার রায়ের ননসেন্স ছড়া। ভাবছি সুকুমার রায় এখন বেঁচে থাকলে কি করতেন। তার ননসেন্স ভাবনাই যে সত্যি হয়ে গেল। কচ্ছপ কি সত্যি সত্যি বকের সঙ্গে মিলে বকচ্ছপ মূর্তি ধরে উড়ে গেল নাকি? এক যে ছিল কচ্ছপ, ছিল সুইমিং পুলে। গত কয়েক মাসে রাজ্যে বেশ কিছু মহানায়কের নাম উঠে এসেছে। শাহজাহান, জেসিবি, জয়ন্ত ইত্যাদি ইত্যাদি। তাদের নানা কীর্তির কথা মনে রাখা দুষ্কর। তাদেরই একজন সোনারপুরের জামাল উদ্দিন সর্দার। অন্যদের মতো জামালও তৃণমূলের ঘনিষ্ঠ। স্বয়ং এমএলএর হাত নাকি ছিল তার মাথার ওপর। বেশ খানদানি লোক এই জামাল। বাড়ি তো প্রাসাদের মতো। বাড়িতে পোষা ঘোড়া,
বিরাট সুইমিং পুলে দিব্যি ঘুরে বেড়াতো কচ্ছপ। শালিশির নামে এক মহিলাকে শেকলে বেঁধে অত্যাচারের অভিযোগে জামাল গ্রেফতার হওয়ার পর বার 2 কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে গিয়েছিল বন দফতর। কোনো বাড়ির দরজা খোলেনি, খালি হাতেই ফিরতে হয়েছে। জামালের বাড়িতে কটা কচ্ছপ ছিল? কেউ বলেন 2, কেউ বলেন 6। ওই কচ্ছপগুলোর বিজ্ঞানসম্মত নাম ইন্ডিয়ান সফট শিল্ড টার্টল। কচ্ছপ বাড়িতে রাখার জন্য সর্বোচ্চ 3 থেকে 7 বছরের জেল আর 25 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নেতার স্নেহধন্যের শখ হলে বাড়িতে কচ্ছপ পুষতেই পারেন, কিন্তু সেজন্য জেল মানা যায়? আজ আবার জামালের বাড়িতে গিয়েছিল বন দফতর। এবার বাড়ির দরজা খুলেছে, জাল ফেলে সুইমিং পুলে তল্লাশি চালিয়েছেন বনকর্মীরা। জামাল সর্দারের সোনারপুরের প্রতাপনগরের এই যে বাস্তবম বাড়ি, এবং সেই খবর সামনে আসার পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় তার বাড়ির ভেতরের বাঁধানো জলাশয়ে থাকা 2টি কচ্ছপের উপস্থিতির তথ্য সামনে এসেছিল। আজ বন দপ্তরের আধিকারিকরা তারা রীতিমতো সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এই জামাল সর্দারের বাড়িতে এসে তল্লাশি অভিযান চালায় কচ্ছপ 2টিকে জলাশয় থেকে উদ্ধার করার জন্য। কিন্তু ইতিমধ্যেই বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তল্লাশি চালালেও এই বাড়ির ভেতরের সেই জলাশয়ে কচ্ছপের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। শুরুতেই বলেছি, কচ্ছপ বকচ্ছপ হয়ে এরকম উড়ে গেছে, না হলে কোথায় যাবে বলুন? ভ্যানিশ। এলাকার বিজেপি নেতা সমীর নস্কর বা অভিযোগকারী নির্যাতিতা বলছেন, পুলিশের সহযোগিতাতেই কচ্ছপ সরিয়ে ফেলা হয়েছে। কচ্ছপ তো পুলিশ নিজের থেকেই সহযোগিতা করে বার করে নিয়ে গেছে। কচ্ছপ কেন, মেশিন পার, টাকা পয়সা ওর ওখানে সবই ছিল, ওর আন্ডারগ্রাউন্ডের মধ্যে সবই ছিল, সবই তথ্য দেওয়া হয়েছিল, পুলিশ নিজের থেকে বার করে নিয়ে গেছে। পুলিশ 26 তারিখে জামালের বাড়িতে সিজ করছে এবং কচ্ছপ সিজ করেনি। যখন পুকুরে সাজ করতে আসার কথা ছিল, বন দপ্তরে নিয়ে আসার কথা ছিল, ওরা নিজেরাই ভোরের বেলা এসে সাজ করে গেছে চোরের মতন। কেন চোরের মতন এসে ওকে নিয়ে আসবে, চোরের মতন সাজ করে যাবে? বন দপ্তরের কোনো খবর দেয়নি। রাত্রেবেলা জামালের কিছু চর আছে যারা জামালের অনুষঙ্গী, তারা এই সব কচ্ছপ থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে ফেলেছে। আমরা পুলিশকে বারবার জানিয়েছি, পুলিশ সামনে শুধু গার্ড দিয়েছে, পিছন দিক দিয়ে এসে পাঁচিল ডিমিয়ে সব কিছু উধাও হয়ে গেছে। এটা পুলিশ পুরো সহযোগিতা আছে ওর সঙ্গে, পুলিশ টাকা খেয়েছে, খেয়ে পুলিশ পুরো সহযোগিতা করছে। দেখলেন কচ্ছপ কেমন ভ্যানিশ হয়ে গেল জামালের সুইমিং পুল থেকে। কেউ বলতেই পারেন এতদিন ক্যামেরায় ধরা পড়া কচ্ছপগুলো স্রেফ মায়া। এমন কাণ্ড আমাদের রাজ্যে হামেশা হয়। সুকুমার রায়কে ধার করে বলতেই পারি, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, যেমন ধরুন ছিল পুকুর হয়ে গেল বহুতল, কিংবা ধরুন ছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বালতি মানে ডাস্টবিন হয়ে গেল ফুলের টব, তাও আবার নাকি চেয়ারপারসনের বাড়ির। একটা দুটো নয়, 60টা 60। গতকাল জলপাইগুড়ি পুরসভার বৈঠকে ছবি দেখিয়ে সেই অভিযোগই করলেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। একটা ছবি দেখিয়েছি, সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারম্যানের বাড়ি সাজিয়েছে 60টা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বালতি দিয়ে। তা আমি বলেছি, যে চেয়ারম্যান সামান্য 60টা বালতির লোভ সামলাতে পারে না, সেই চেয়ারম্যান এই বড় বড় অর্থনৈতিক ব্যাপারে লোভ সামলাতে পারবে না, এটাই স্বাভাবিক। এবং পৌরসভায় কিছুদিন আগে যে 81 লক্ষ টাকা চুরি হয়েছে, তার সঙ্গে চেয়ারম্যানের জড়িত থাকার সম্ভাবনা প্রবল, কারণ যে 80টা বালতির লোভ সামলাতে পারে না, সে এত লক্ষ লক্ষ টাকার সামলাবে কি করে? এই ছিল আমার যুক্তি। আর এসব শুনেই রে রে করে কংগ্রেস কাউন্সিলরের দিকে তেড়ে যান তৃণমূল কাউন্সিলররা। বেগতিক বুঝে বৈঠক থেকে ওয়াক আউট করে জেলা কংগ্রেস, তারপর সেই কার্যালয়ে যান অম্লান মুন্সি। অম্লানের কি অভিযোগ? পুরপ্রধান পাপিয়া পাল তিনি এই কাণ্ড করেছেন। পুরপ্রধানের মতো উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ও অম্লানের বিরুদ্ধে খড়গহস্ত। গুরুত্বহীন লোকের কোনো গুরুত্বহীন জবাব দিতে পারিনি। আমার মনে হয় উনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন। উনি যেই দল থেকে বিলং করেন সেই দল আজকে তলানিতে। ওনার কথার আমি কোনো জবাব দেব না, আমার বোর্ড আজকে তার জবাব তাকে দিয়েছে। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ
এক চেয়ারপারসনের উপর আক্রমণ না, আমি মনে করি পুরো প্রতিষ্ঠানের উপর আক্রমণ। আমরা অম্লান মুন্সির বিরুদ্ধে আজকের এই সভা সর্বসম্মতিক্রমে আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি। আমি অম্লান মুন্সির মধ্যে রাজনৈতিক ফ্রাস্ট্রেশন দেখতে পেয়েছি। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অমৃতা দিদিমণিকে দেখলেন, এবার দিদিমণি নাম্বার 1কে দেখুন। তিনি ছিলেন আদতে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, তারপর জনপ্রিয় রিয়েলিটি শোয়ের উপস্থাপক, তারপর সবাইকে চমকে দিয়ে লোকসভা ভোটে প্রার্থী। কখনো রাজনীতির মাঠে পা না রাখা রচনা বন্দ্যোপাধ্যায়কেই হুগলিতে অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের শুরুর দিকে কারখানার ধোঁয়ায় ঢাকা সিঙ্গুরের আকাশের কথা বলে তিনি মিম হয়েছিলেন। শেষ পর্যন্ত আর এক চমক, লকেটকে হারিয়ে লোকসভায় রচনা। গতকাল জেলা শাসকের সঙ্গে বৈঠকের পরই হাসপাতাল নিয়ে মুখ খুলেছিলেন। হাল দেখতে নিজেই যান জেলা হাসপাতালে, যথারীতি এমন কিছু বলেন যাতে সরকার বিড়ম্বনায় পড়ল। পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি, যে আমি মানে কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না। মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে। এই হাসপাতাল ঘুরে দেখার পর উনি সুপারকে নির্দেশ দিয়েছিলেন কুকুর ছাগল যেন না ঘোরে। আজ তিনি পান্ডুয়া হাসপাতালে গিয়ে বললেন, রোগীদের পাশে এত ভিড় কেন, হাসপাতাল এত নোংরা কেন? দায়িত্ব দিয়ে এলেন পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষকে। দুটো সুইপার, এত বড় হাসপাতাল, এত নোংরা হয়ে আছে চারিদিক। এখানে তো মানুষ চিকিৎসা করতে আসে সুস্থ হওয়ার জন্য, অসুস্থ হয়ে যাওয়ার জন্য তো নয়। আমার পেশেন্ট এখানে শুয়ে, তার সাথে 50 জন বাইরের লোক নোংরা, ওই জন্য এত কাদা, এত নোংরা হতে পারে না কখনো। দিদি তুমি আছো, সঞ্জয় আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম 3টে জিনিস: পরিষ্কার পরিচ্ছন্নতা, তার জন্য অ্যাসিড লাগবে, সাবান লাগবে, যা লাগবে তোমার দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাইরে সিকিউরিটি বসতে হবে যাতে সব কিছু সুস্থতা থাকে, ঠিক আছে? এখানে মধ্যে মানুষ চলে যাচ্ছে সেটা যেন না হয়। আর পেশেন্টদের জন্য কার্ড ইস্যু করতে হবে। একজন পেশেন্টের জন্য একটাই কার্ড, সেই কার্ডটা ফেরত এলে আরেকজন সেই কার্ডটা নিয়ে চলবে। নাম লেখা কার্ড থাকবে, বেডের নাম্বার থাকবে, তাতে যদি ক্রিকেট হয় সে 2 পাস পাবে, যেন হয়। আমি 1 মাস পরে আসবো। হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন খন্নানের স্কুলে। সাংসদ এতটা ঘুরছেন দেখা যায় না কিন্তু। ক্লাস 5 তো হ্যাঁ, জিজ্ঞেস করবো যাত্রা স্পেলিং কি, যাত্রা বানান কি, কি হ্যাঁ, ভেরি গুড। ভগবান বানান কি, কি সবাই মিলে বলছি তো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। নিটের প্রশ্ন ফাঁস মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই। প্রথম চার্জশিটে রয়েছে 13 জন অভিযুক্তের নাম। তদন্তে ফরেনসিক বিভাগ ও এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। নিটের প্রশ্ন ফাঁস মামলায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে সিবিআই। টোটকাটা আবার দেখুন কাল।